1923 সালে মিশরের কায়রোর কন্টিনেন্টাল হোটেলে একজন ধনী ব্রিটিশ লর্ড কোমায় ছিলেন। তিনি উচ্চ জ্বরে ভুগছিলেন এবং ভারী শ্বাস নিচ্ছিলেন। রাত 1:55 তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশ্চর্যজনকভাবে ঠিক এই মুহূর্তে পুরো কায়রো শহর বিদ্যুতের ঝলকানিতে ঢেকে যায়। সবকিছু অন্ধকারে ঢেকে যায়। হাজার হাজার মাইল দূরে ইংল্যান্ডে ব্রিটিশ লর্ডের একটি পোষা কুকুর ছিল। কুকুরটি হঠাৎ চিৎকার শুরু করে এবং তারপর যখন সে দেখল, সেও মারা যায়। কয়েক মাস আগে এই মানুষটি একটি 3000 বছরের পুরনো কবর খুলেছিলেন। কবরের বাইরে একটি সতর্কবাণী লেখা ছিল, যে কেউ ফারাওয়ের শান্তি ভঙ্গ করবে তার ওপর মৃত্যু আসবে দ্রুত ডানায়। যে কেউ ফারাওয়ের ঘুম ভাঙাবে সে মৃত্যুর হাতে নিহত হবে। পরবর্তী 6 বছরে এই কবরের সাথে সম্পর্কিত 22 জন মানুষ মারা যায়। একজন 78 বছরের সেক্রেটারির বাবা 7 তলা থেকে লাফিয়ে পড়ে মারা যান। একজন রেডিওলজিস্ট হঠাৎ মারা যান। আর যখন বিজ্ঞানী মমির অটোপসি করেন, যা 3000 বছরের পুরনো, তিনি এমন কিছু খুঁজে পান যা কেউ ব্যাখ্যা করতে পারেনি। বিশ্ব এটিকে নাম দেয় ফারাওয়ের অভিশাপ। হ্যালো সবাই, এই গল্প শুরু হয় তার মৃত্যুর কয়েক মাস আগে। 1922 সালের নভেম্বরে মিশরের কিংস ভ্যালিতে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার এবং তার কর্মীরা বালি আর পাথর খুঁড়ছিলেন। কার্টার বছরের পর বছর ধরে একজন ফারাওয়ের খোঁজ করছিলেন, শিল্পী যিনি অভিজাতদের জন্য প্রাণীর ছবি আঁকতেন। কার্টার ছোটবেলা থেকেই অসুস্থ ছিলেন, তাই তাকে স্কুলে পাঠানো হয়নি। তিনি তার বাবার কাছ থেকে শুধুমাত্র একটি জিনিস উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, একটি পেইন্ট ব্রাশ। তারপর একজন লর্ড 17 বছরের কার্টারের জল রঙের ছবি দেখে তাকে মিশরে যাওয়ার অনুরোধ করেন। কার্টারের স্পন্সর ইংল্যান্ডের ধনী অভিজাত লর্ড কার্নারভান গত 15 বছরে প্রায় 50,000 পাউন্ড খরচ পাওয়া যায়, তাহলে ফান্ডিং বন্ধ হয়ে যাবে। 1922 সালের 4 নভেম্বর যখন কার্টার তার খননস্থানে পৌঁছান, তখন সেখানে এক অদ্ভুত নীরবতা ছিল। তার ফোরম্যান তাকে বলেন যে খননের সময় পাথরে একটি ধাপ কাটা রয়েছে। কার্টারের হৃৎস্পন্দন দ্রুত হয়ে যায়। তিনি তার কর্মীদের দ্রুত খুঁড়তে বলেন। 5 নভেম্বরের বিকেলের মধ্যে পুরো ধ্বংসাবশেষ সরানো হয় এবং একটি পূর্ণ সিঁড়ি দৃশ্যমান হয়। এটি 10 ফুট উঁচু এবং 6 ফুট চওড়া ছিল। 12তম ধাপে পৌঁছে একটি সিল করা দরজা দৃশ্যমান হয়, একটি বন্ধ দরজা যাতে প্লাস্টার লাগানো এবং অ্যানোবিসের সিল, ভ্যালি অব দ্য কিংসের রাজকীয় সিল। এটি ছিল একটি রাজকীয় সমাধির সংকেত। কিন্তু কার রাজকীয় সমাধি? ভ্যালি অব দ্য কিংসে প্রায় 60টি কবর পাওয়া গিয়েছিল এবং তাদের অধিকাংশই শতাব্দী আগে লুট হয়ে গিয়েছিল। 24 নভেম্বর 16টি ধাপ পরিষ্কার করা হয়। এখন এই বন্ধ দরজায় একটি নাম স্পষ্টভাবে পড়া যায়, তুতানখামুন। এটি দেখে কার্টার নিশ্চিত হন যে তিনি সেই ফারাওয়ের কবরে পৌঁছেছেন যার খোঁজ তিনি বছরের পর বছর ধরে করছিলেন। 1922 সালের 26 নভেম্বর, সেই দিনটিকে কার্টার পরবর্তীকালে তার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য দিন হিসেবে বর্ণনা করেছিলেন। এই বন্ধ দরজায় কার্টার একটি ছোট ছিদ্র করেন। ভিতর থেকে উষ্ণ বাতানি রাখা ছিল, যেমনটি 3000 বছর আগে ফারাওয়ের মৃত্যুর পরপরই। এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। কিন্তু এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। শীঘ্রই আবিষ্কারের প্রথম দিনগুলোতে এমন কিছু ঘটে যা স্থানীয় মিশরীয়দের ভয় পাইয়ে দেয়। কার্টারের বাড়িতে একটি সোনালী ক্যানারি পাখি ছিল। এটি এমন একটি পাখি যা এরকম দেখতে। একদিন কার্টারের সহকারীকে বাড়িতে কিছু কাজে পাঠানো হয়। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে সে একটি চিৎকার শোনে। যখন সে পাখির খাঁচার দিকে তাকায়, তখন খাঁচার ভিতরে একটি কোবরা সাপ ছিল এবং কার্টারের পাখিটি কোবরার মুখে ঝুলছিল। কল্পনা করুন সে কী দৃশ্য দেখেছিল। খাঁচার ভিতরে একটি কোবরা আর তার মুখ থেকে সোনালী পাখিটি ঝুলছে। এই খবর মিশর জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে, কারণ মিশরীয়দের কাছে কোবরা ছিল মিশরীয় রাজকীয়তার শক্তিশালী প্রতীক। লোকেরা বলল যে কোবরা ফারাওয়ের কবরের অস্থিরতার প্রতিশোধ নিয়েছে। তারা বলল যে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। কবর আবিষ্কারের কয়েক মাস পর 6 মার্চ একটি মশা বা পোকা লর্ড কার্নারভানের মুখে কামড় দেয়। পরের দিন দাড়ি কাটার সময় তিনি অসতর্কতাবশত কামড়ের জায়গায় ব্লেড দিয়ে কেটে ফেলেন এবং এটি ইনফেক্টেড হয়ে যায়। মিশরে গ্রীষ্মকাল ছিল। একটি মিশরীয় মাছি গরমে খোলা ক্ষতের ওপর বসে, যা ইনফেকশন বাড়িয়ে দেয়। তারপর কার্নারভানের উচ্চ জ্বর হয়। ডাক্তাররা তাকে তার কঠোর ডায়েট এবং অ্যালকোহল বন্ধ করতে বলেন, কিন্তু কার্নারভান তার এস্টেট থেকে আরেকটি ওয়াইনের বোতল খোলেন। 1930 সালের 5 এপ্রিল কায়রোর কন্টিনেন্টাল হোটেলে দুপুর 1:55 লর্ড কার্নারভান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরিস্থিতি আরও ভয়ানক ছিল। তার মৃত্যুর 12 দিন আগে নোভেলিস্ট মেরি কোরেলির একটি চিঠি ডেলি এক্সপ্রেসে ছাপা হয়। এতে তিনি কার্নারভানকে খোলাখুলি সতর্ক করেন। মেরি বলেন যে তার কাছে একটি দুর্লভ বই আছে। বই অনুযায়ী যে কেউ সিল করা কবরে প্রবেশ করবে তাকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। একজন নোভেলিস্ট সর্বসমক্ষে সতর্কবাণী দেন এবং 12 দিন পর সেই মানুষটি মারা যান।
কার্নারভানের মৃত্যুর সময় দুটি ঘটনা ঘটে যা অভিশাপের গল্পকে আরও তীব্র করে। আপনি কি মনে আছে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে পুরো কায়রো শহর বিদ্যুৎ হারিয়েছিল? ব্রিটিশ হাই কমিশনার লর্ড অ্যালেনবি যখন বিদ্যুৎ বিভাগের কাছে কারণ জিজ্ঞাসা করেন, তারা কোনো ব্যাখ্যা দিতে পারেননি। কেউ জানত না কেন বিদ্যুৎ চলে গিয়েছিল। আর দ্বিতীয় কুকুর সুজি সেই রাতেই ইংল্যান্ডে মারা যায়। শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল বলেন যে একটি দুষ্ট উপাদান লর্ড কার্নারভানের অসুস্থতার জন্য দায়ী। যিনি শার্লক হোমস সৃষ্টি করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে এই অভিশাপ সত্যি, আর এভাবেই মিডিয়া গল্পটি ধরে নেয়। কিং তুতের অভিশাপ এমন শিরোনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে, আর এরপর মৃত্যু এমনভাবে ঘটতে শুরু করে যে প্রত্যেক মৃত্যু আগেরটির চেয়ে আরও ভয়ানক। এই অভিশাপের গল্পের সাধারণ সুতো হলো যে যা বোঝা যায় না তা ভয়ানক। লোকেরা এসব মৃত্যুর কারণ জানত না, তাই তারা এটিকে অভিশাপ বলে ডেকেছে। তুতানখামুনের অভিশাপের শিরোনাম সংবাদপত্রে ছাপা হয়েছিল, কিন্তু এটি ছিল শুধু শুরু। এরপর যখন মৃত্যুর সিরিজ শুরু হয়, তখন প্রত্যেক মৃত্যুর পর সংবাদপত্রের শিরোনাম আরও সাহসী হয়ে ওঠে। আমেরিকান ফাইন্যান্সিয়ার জর্জ জে গোল্ড, যিনি কবর দেখতে গিয়েছিলেন, পরের দিনই জ্বরে মারা যান। শিরোনাম ছিল ফ্যারাওয়ের আরেক শিকার। ব্রিটিশ শিল্পপতি জোয়েল উল কবর দেখার পর উচ্চ জ্বরে নিহত হন। শিরোনাম তুতের অভিশাপ তৃতীয় জীবন দাবি করেছে। লর্ড কার্নারভনের সৎ ভাই অব্রে হার্বার্ট 6 মাসের মধ্যে মারা যান। রেডিওলজিস্ট স্যার আর্চিবল ডাগলাস রিড, যিনি মামির এক্সরে করেছিলেন, তিনিও হঠাৎ মারা যান। কার্টারের মূল টিমের সদস্য আর্থার মেস, প্রফেসর ব্রেস্টেড এবং টাইমস সংবাদপত্রের 2 সহকারী রিপোর্টার সবাই এই তালিকায় যোগ দেন। ডেইলি মেল, ডেইলি এক্সপ্রেস, মর্নিং পোস্ট। প্রত্যেকবার যখন কোনো মিশরবিদ বা জাদুঘর কর্মকর্তা মারা যেতেন, বয়স বা অসুস্থতা যাই হোক না কেন, সংবাদপত্র সবসময় একটি নিবন্ধ চালাত যে অভিশাপ আরেক শিকার দাবি করেছে। এই পুরো গল্পের সবচেয়ে বড় ব্যঙ্গাত্ম কথা ছিল যে যিনি এই অভিশাপকে সবচেয়ে বেশি প্রচার করেছিলেন, আর্থার ওয়েগেল, যিনি দৈনিক সংবাদপত্রের বিশেষ সংবাদদাতা ছিলেন, তিনিও মিশরে জ্বরের কারণে নিহত হন। তিনি শিকারদের তালিকায় 21 নম্বর হিসেবে অন্তর্ভুক্ত হন। যে মিথ তিনি তৈরি করেছিলেন সেটিই আলংকারিকভাবে তাকে হত্যা করে। কিন্তু সবচেয়ে ভয়ানক মৃত্যু এখনও আসতে বাকি ছিল। কার্নারভনের সেক্রেটারি রিচার্ড বেথেলের মৃত্যু 1929 সালে হার্ট অ্যাটাকে হয়। যখন তার 78 বছরের বাবা লর্ড ওয়েস্টবারি খবর পান, তিনি লন্ডনের 7তলা অ্যাপার্টমেন্টের জানালা খুলে লাফিয়ে পড়েন। 1929 সালের মধ্যে এই খবরের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত 22 জন মানুষ মারা গিয়েছিলেন। তাদের মধ্যে 13 জন ছিলেন যারা নিজেরাই কবর খুলেছিলেন। এবং তারপর এলো সেই আবিষ্কার যা সবাইকে শক দেয়। 1925 সালে যখন তুতানখামুনের মামির অটপসি করা হয়, ডক্টর ডাগলাস ডেরি তার গালে একটি গোলাকার দাগ খুঁজে পান। এই দাগটি ঠিক সেই জায়গায় ছিল যেখানে মশা লর্ড কার্নারভানকে কামড়িয়েছিল। একই জায়গা, একই গাল। 3000 বছরের পুরনো মামির একটি একক দাগ জীবিত মানুষের মুখের দাগের সাথে মিলে যায়। এরপর সংবাদপত্রগুলো পাগল হয়ে যায়। মর্নিং পোস্ট বড় শিরোনাম ছাপায়, ডেইলি মেইল, ডেইলি এক্সপ্রেস, সবাই একই খবর বিশ্বজুড়ে ঘুরছিল। তুতানখামুনের কবরে একটি প্রাচীন অভিশাপ ছিল, যে কেউ এই কবর অস্থির করবে সে শুধু মৃত্যুই পাবে। বাস্তবে তুতানখামুনের বাবা মা ভাই বোন ছিলেন। আপনি ঠিক শুনেছেন। এই অভিশাপ বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে তুতানখামুন কে ছিলেন এবং তার কবর কিভাবে 3000 বছর টিকেছিল। তুতানখামুন 1341 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন, প্রাচীন মিশরের সবচেয়ে অশান্ত সময়। তার অবস্থা এত খারাপ ছিল যে তার জীবন প্রথম দিন থেকেই বিপন্ন ছিল। আসলে মিশরে হাজার হাজার বছর ধরে অনেক ভিন্ন ভিন্ন দেবতার পূজা করা হতো, কিন্তু তুতানখামুনের বাবা ফেরাও আখেনাতেন এইসব দেবতাদের প্রত্যাখ্যান করে বলেন যে শুধুমাত্র এক দেবতা আছে, আতেন, সূর্যের ডিস্ক। তিনি সেই সময় সব মন্দির বন্ধ করে দেন, তিনি পুরোহিতদের সরিয়ে দেন, তিনি রাজ্য পরিবর্তন করেন এবং এই পরীক্ষা সম্পূর্ণ ব্যর্থ হয়। তুতানখামুনের রাজত্বকালের লেখা রেস্টোরেশন স্টেলা আমাদের তালে যে আতেনের পর দেশে অশান্তি ছিল, দেবতারা দেশের পিছনে ঘুরে গিয়েছিলেন, মন্দিরগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আর এই যুগে আখেনাতেনের মৃত্যুর পর একজন 8 থেকে 9 বছরের ছেলেকে সিংহাসনে বসানো হয়। এই ছেলের নাম ছিল তুতানখাতেন, যার অর্থ আতেনের জীবিত প্রতিমূর্তি। কিন্তু পরে যখন তিনি তার বাবার ধর্মীয় পরিবর্তন উল্টে দেন, তিনি তার নাম পরিবর্তন করে তুতানখামুন করেন, যার অর্থ আমুনের জীবিত প্রতিমূর্তি। তার তুতানখামুন যখন মাত্র 18 বা 19 বছর বয়সী, তিনি মারা যান। 1968 সালে একজন প্রফেসর তার খুলির এক্সরে নেন এবং পেছনে একটি কালো দাগ খুঁজে পান। এটি তার মাথার পেছনে আঘাতের কারণে হতে পারে। অনেকে অনুমান করেন যে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু আসল গল্প আরও বেশি উদ্বেগজনক ছিল। মিশরীয় রাজপরিবারে আত্মীয়দের মধ্যে বিবাহ সাধারণ ছিল। লোকেরা তাদের ভাইবোনদের সাথে বিবাহ করত, দেখা দিতে পারে। তুতানখামুন ক্লাব ফুটে ভুগতেন, তার পা এত বাঁকা ছিল। পর্দায় ছবিগুলো এই বিকৃতির কিছু উদাহরণ। তুতানখামুন এত অসুস্থ ছিলেন যে তিনি সমর্থন ছাড়া এক পাও হাঁটতে পারতেন না। তার কবরে 130টি হাঁটার লাঠি ছিল। তার কোহলারের রোগও ছিল, একটি হাড়ের ব্যাধি যা চরম ব্যথা সৃষ্টি করে। যখন বিজ্ঞানীরা তার মামি পরীক্ষা করেন, তারা ম্যালেরিয়ার প্রমাণ পান। আজকের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে তুতানখামুনের মৃত্যু এই সব কারণে সমন্বয়ের জন্য হয়েছে। তিনি তার রক্তধারায় এত অগুরুত্বপূর্ণ ফেরাও ছিলেন যে পরবর্তী রাজারা তার নাম রেকর্ড থেকে মুছে দেন। এটাই ছিল কারণ যে তার কবর চোরদের থেকে নিরাপদ ছিল। কেউ জানত না যে সেখানে তিনি আছেন। 3000 বছর ধরে বিশ্ব তার নাম ভুলে গিয়েছিল।
কিন্তু তুতানখামন আবার একবার পুনর্জীবিত হন। ১৯২২ সালের পর তার নাম বিশ্বে ৩,০০০ বছরের চেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে। এটি তার উত্তরাধিকার পূরণ করে, যা আমি ভিডিওতে এখন পর্যন্ত বলেছি, ২২টি মৃত্যু, ব্ল্যাকআউট, মৃত ফারাও এবং জীবিত মানুষের মুখে মিলে যাওয়া দাগ, সবকিছু একটি জিনিসের দিকেই ইঙ্গিত করে। যদি আমি এই ভিডিও এখানে শেষ করি, তাহলে আপনিও হয়তো বিশ্বাস করবেন যে এই অভিশাপ সত্যি ছিল। কিন্তু এখন আমি আপনাকে এমন কিছু বলবো যা গল্পটিকে উল্টে দেবে। আর যা আমি বলবো তা এই অভিশাপের চেয়ে অনেক বেশি শক দেওয়ার মতো। আপনি কি সেই শিলালিপির কথা মনে আছে, যেটি বলে যে কেউ ফারাওয়ের ঘুম ভাঙাবে, মৃত্যু তাকে তার ডানায় নিয়ে যাবে? সংবাদপত্রগুলো দাবি করেছিল যে কবরের প্রবেশদ্বারে একটি মাটির ট্যাবলেট ছিল, যাতে এই অভিশাপ লেখা ছিল। আর তারা দাবি করেছিল যে কার্টার এটি রেকর্ড থেকে সরিয়ে ফেলেন, যাতে মিশরীয় কর্মীরা ভয়ে পালিয়ে না যায়। কিন্তু বাস্তবে যখন বিশেষজ্ঞরা এই শিলালিপি ঘনিষ্ঠভাবে দেখেন, তারা কিছু অদ্ভুত জিনিস খুঁজে পান। যা লেখা ছিল তা প্রাচীন মিশরীয় ভাষার মতো শোনায়নি। এগুলো ছিল মেরি কোরেলির শব্দ, প্রাচীন মিশরের নয়। আর এটাই প্রমাণিত হয়েছে। আসলে এই গল্পটি একজন অপেশাদার প্রত্নতাত্ত্বিক সংবাদপত্রকে দিয়েছিলেন, কোনো পেশাদার মিশরবিদ নয়। অনেক দশক পর সত্য প্রকাশিত হয়। কবরের নিরাপত্তা প্রধান রিচার্ড অ্যাডামসন স্বীকার করেন যে খনন চলাকালীন একজন সাংবাদিক অভিশাপ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন যে তিনি কোনো শিলালিপি পাননি, কিন্তু তিনি গল্পটি চালিয়ে যেতে অস্বীকার করেননি। আর একটি হালকা হাসির সাথে তিনি অভিশাপের গল্পটি কাভার করতে সুখী হয়ে যান। একটি হাসি, শুধুমাত্র একটি হাসি। ভেবে দেখুন, বিশ্বের সবচেয়ে বিখ্যাত অভিশাপ জন্ম নিয়েছে একজন রিপোর্টারের কল্পনা এবং একটি টিমের নীরবতা থেকে। সত্য হলো যে এই শিলালিপি কোথাও ছিল না, এটি সম্পূর্ণ নকল ছিল। ১৯৩৩ সালে জার্মান মিশরবিদ প্রফেসর স্ট্যান্ডর্ফ এই ঘটনার সাথে যুক্ত সব মৃত্যু নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করেন। প্রত্যেক মৃত্যুর পটভূমি তদন্ত করে তিনি উপসংহারে পৌঁছান যে কোনো মৃত্যুর সাথে কবর খোলার কোনো যোগসূত্র ছিল না। এছাড়াও কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল। ১৯৬৩ সালে কায়রো বিশ্ববিদ্যালয়ের ডক্টর আজাইদিন তাহা প্রত্নতাত্ত্বিক এবং জাদুঘর কর্মচারীদের পরীক্ষা করে দেখেন যে অনেকে অ্যাসপারজিলাস নাইজার নামক একটি ছত্রাকের কারণে ভুগছিলেন। এটি এমন একটি ছত্রাক যা এই কবর এবং মমিতে হাজার হাজার বছর ধরে টিকেছিল। এতে সংক্রমিত হলে যে কারো শ্বাসযন্ত্রে প্রদাহ দেখা দিতে পারে, কিন্তু ডাক্তার বলেন যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে রোগ নিরাময় করা যেতে পারে। অর্থাৎ অ্যান্টিবায়োটিক নিলে এই অভিশাপ দূর করা যেত। তবে এখানে অনেক শক দেওয়ার মতো ঘটনা ছিল। যখন ডক্টর তাহা প্রেস কনফারেন্স দেন, তখন কনফারেন্সের পরপরই তিনি একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান। এটিও খুব ব্যঙ্গাত্মক। যিনি এই অভিশাপকে খণ্ডন করেছিলেন তিনিও মারা যান। ২০০২ সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে একটি গবেষণা এই অভিশাপকে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করে। ৪৪ জন পশ্চিমা মানুষকে চিহ্নিত করা হয় যারা কবর আবিষ্কারের সময় মিশরে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ২৫ জন কবরে শারীরিকভাবে উপস্থিত ছিলেন এবং ১৯ জন ছিলেন না। ফলাফল কি ছিল? উভয় গ্রুপের মৃত্যুর গড় বয়সে কোনো উল্লেখযোগ্য পার্থক্য ছিল না। আর শুনুন, এটি তদন্তকারী জেমস র্যান্ডি হিসাব করেন যে অভিশপ্ত মানুষদের গড় বয়স ছিল ৭৩ বছর, যা তাদের সামাজিক শ্রেণী এবং আয়ুষ্কালের চেয়ে একটু বেশি ছিল। তাই যদি কিছু থেকেও থাকে, ফারাওয়ের অভিশাপ আসলে আয়ু বাড়াচ্ছিল। আর এখানে যে নির্দিষ্ট দাবিগুলো করা হয়েছিল যা এই অভিশাপকে বিখ্যাত করেছিল, সেগুলো টেকেনি। কেন কায়রোতে বিদ্যুৎ ব্যর্থ হয়েছিল? আরেক মিশরবিদ ডক্টর জয়েস টাইলসলে তার বইয়ে লেখেন যে ১৯২০ সালের দশকে কায়রোতে বিদ্যুৎ বিভ্রাট খুব সাধারণ ছিল। এটি কাকতালীয়র যে ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চলে গিয়েছিল। কার্নারভানের কুকুর সুসির মৃত্যুও কাকতালীয় ছিল। আর সঠিক সময়টাও জানা যায়নি। সুসি মারা যায় বিকেল ৪টে, কার্নারভান মারা যান দুপুর ১:৫৫ কায়রো সময়, যা ইংল্যান্ডে মধ্যরাত্রি। ৪টে নয়। সময়াঞ্চল বিবেচনা করে এই পার্থক্য স্পষ্টভাবে দৃশ্যমান। একইভাবে কার্নারভান হঠাৎ অসুস্থ হয়ে পড়েননি। তিনি বহু বছর ধরে অসুস্থ ছিলেন। তিনি লন্ডনের শীত সহ্য করতে না পেরে মিশরে এসেছিলেন। তাছাড়া ১৯২৩ সালে পেনিসিলিন ছিল না। মশার কামড় স্বাভাবিক, কিন্তু ১৯২৩ সালে এটি মৃত্যুদণ্ড হতে পারত। অভিশাপের কারণে যেসব মৃত্যু রিপোর্ট করা হয়েছিল তা পূর্ববর্তী অসুস্থতা বা স্বাভাবিক কারণে হয়েছিল। মামির গালের দাগ, যা লর্ড কার্নারভানের কামড়ের সাথে মিলে যায়, এটি ছিল মর্নিং পোস্ট সংবাদপত্রের দাবি। কিন্তু এটি সেই একই সংবাদপত্র যা টাইমসের এক্সক্লুসিভ ডিলে বিরক্ত হয়ে প্রতি সপ্তাহে অভিশাপের গল্প ছাপত। তাদের রিপোর্টিং সাংবাদিকতা ছিল না, এটি ছিল প্রতিযোগিতা। তারা সব প্রমাণ দেখেছিল, সব দাবি চেক করেছিল, কিন্তু এখন এলো শেষ পরীক্ষা। একটি সহজ পরীক্ষা। যদি তুতানখামনের অভিশাপ সত্যি হতো, তাহলে কে প্রথম মারা যাওয়া উচিত ছিল? নাম্বার 3 হলেন লেডি এভেলিন, কার্নারভানের কন্যা। তিনি প্রথম দিকের লোকদের মধ্যে একজন যারা কবরে প্রবেশ করেছিলেন, কিন্তু তিনি ১৯৮০ সালে ৭৮ বছর বয়সে মারা যান। নাম্বার 2 ডাগলাস ডেরি,
যিনি তুতানখামুনের মামি খুলেছিলেন এবং অটোপসি করেছিলেন। তিনি 1961 সালে মারা যান, বয়স 87। আর এসব ভুলে যান, আমাদের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, টার্গেট নাম্বার 1, হাওয়ার্ড কার্টার, যিনি কবর আবিষ্কার করেন। তিনি শারীরিকভাবে সেখানে গিয়েছিলেন এবং এটি খুলেছিলেন এবং তুতানখামুনের মামি বের করেছিলেন। তিনি আসলে 1939 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, আবিষ্কারের 16 বছর পর। 64 বছর বয়সে তিনি ক্যান্সারে মারা যান। যতদিন তিনি বেঁচে ছিলেন তাকে অভিশপ্ত মানুষদের মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করা হতো। কার্টার সবসময় একই উত্তর দিতেন, আমি এখনও বেঁচে আছি। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে একজন মানুষ তখনই মারা যায় যখন লোকে তার নাম বলা বন্ধ করে। তুতানখামুনের উত্তরাধিকারীরা ইচ্ছাকৃতভাবে তার নাম রেকর্ড থেকে মুছে দেয়। বিশ্ব 3000 বছর তার নাম ভুলে গিয়েছিল। কিন্তু তারপর একজন চিত্রকারের ছেলে বালি সরিয়ে এই 18 বছরের রাজাকে নতুন জীবন দেয়। আজ তুতানখামুন বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফারাও। কেউ তার নাম ভুলবে না। আর হয়তো তুতানখামুনও হাওয়ার্ড কার্টারের মতো বলতে পারেন যে হাওয়ার্ড কার্টারের কারণে সে এখনও বেঁচে আছে। সে এখনও বেঁচে আছে।